ওই জামাই, এদিকে আসো না। তোমাকে আমি সেই কখন বললাম এদিকে আসো, তুমি আমার কথা শুনছো না কেন? না, আমি আসবো না এখানে। তুমি কি সব ভিডিও দেখছো? এগুলো দেখলে আমার ভালো লাগে না। তোমাকে আমি কতবার বললাম এগুলো দেখবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আরে সমস্যা কি তোমার? তুমি আসো না আমার কাছে। তুমি কেন আমার কথা বুঝতে পারো না? এগুলো দেখলে ভালোবাসা বাড়ে। আসো তুমি আমার কাছে। এগুলো দেখতে একদম বাজে দেখায়, তাই আমি দেখবো না। তুমি এগুলো যতক্ষণ বন্ধ না করবে ততক্ষণ আমি বিছানাতেও আসবো না। এই বলে আয়ান সোফার ওপর শুয়ে থাকে, আর এদিকে নদী ঘাটের উপর শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও দেখছিল। আয়ানকে বারবার ডাকছিল তার কাছে আসার জন্য, কিন্তু আয়ান কোনোভাবেই নদীর কথা শুনছিল না। সেই নদীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল নদী যতক্ষণ পর্যন্ত মোবাইল বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সে বিছানায় আসবে না। অবশেষে বাধ্য হয়ে নদী মোবাইলটা অফ করে দিল, কারণ রাত আনুমানিক 2টার বেশি বেজে গেছে। এখন না ঘুমালে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না নদী, আর অফিসেও যেতে পারবে না। অফিসে না গেলে গুরুত্বপূর্ণ মিটিংও অ্যাটেন্ড করতে পারবে না। তাই নদী বাধ্য হয়ে মোবাইল অফ করে আয়ানকে বিছানায় ডাকতে লাগলো। এবার তো তুমি আসো। আমি মোবাইল অফ করে দিয়েছি। এবার তো আর আশা করি তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। আয়ান নদীর দিকে ফিরে তাকালো আর দেখতে পেল নদী ফোন অফ করেছে। তাই আয়ান সোফা থেকে উঠে নদীর পাশে এসে শুয়ে পড়ল। নদী বিছানার এক পাশে শুয়ে আছে তো আয়ান অন্য পাশে শুয়ে আছে। এটা নদীর একদমই ভালো লাগছিল না, তাই সে আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করে। যেই না নদী আয়ানের পেটে হাত দিল, অমনি আয়ান লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে আপু, এটা আবার তুমি কি করলে? আমার পেটে কেন হাত দিলে? তুমি জানো না আমার সুরসুরি লাগে। দেখ, আমি তোকে থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো বলে দিলাম। আমি তোর বউ লাগি, তুই আমাকে আপু বলে কেন ডাকিস? লজ্জা ছাড়া ছেলে কোথাকার। লজ্জা শরম কিছুই নেই তোর। কে বলেছে আমার লজ্জা শরম নেই? আমার লজ্জা লাগে বলেই তো আমি তোমার থেকে দূরে দূরে থাকি। আর তোমার কাছে আসলেই তো তুমি আমার শরীরে হাত দাও। নদীর ধমক খেয়ে কান্না করতে করতে এই কথাগুলো বলে আয়ান। নদী কী করবে কিছুই বুঝতে পারে না, তার মাথা একদমই খারাপ হয়ে গেছে। এখন তো সে মনে মনে পস্তাচ্ছে এরকম একটা হাদারাম মার্কা ছেলেকে বিয়ে করে। নিজের কপালে নিজেরই উষ্ঠা মারতে ইচ্ছে করছে, কেন যে এরকম একটা হাদা ছেলেকে বিয়ে করতে গেল। তবে এসব কিছু করার পিছনেও তো নদীর একটা কারণ ছিল, কিন্তু এখন নদীর মনে হচ্ছে এটাই সবচাইতে বড় ভুল। আপনারা বুঝতে পারছেন না তো কী হয়েছে? তো চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, আর আপনাদেরকে এই সম্পর্কের বিষয়টা খুলে বলি। আজ থেকে 1 সপ্তাহ আগের ঘটনা। নদী সবেমাত্র পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে। এয়ারপোর্টে এসে পৌঁছাতেই দেখতে পেল তার ফ্যামিলি মেম্বাররা সবাই এয়ারপোর্টের বাইরে তার জন্য অপেক্ষা করছে। নদীর এত বছর পর নদীকে এত বছর পর দেখতে পেয়ে সবাই অনেক খুশি। সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করে নদীকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই একটা ছেলে এসে দরজা খুলে দিল। নদী অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। দেখতে কি সুন্দর মায়াবী চেহারা, একদম শিল্পের তুলিতে আঁকা ছবির মতো চেহারা। নদী বেশ কিছুক্ষণ ধরে হাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। তখনই পিছন থেকে নদীর আম্মু বলতে লাগলো, কিরে মা, কি হয়েছে? তুই এভাবে হাঁ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু, আমাদের বাসায় যে ছেলেটা কে? ও ও আমাদের বাসার কাজের ছেলে। এই বলে নদীর আম্মু নদীকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। সবাই মিলে ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয়, গল্প গুজব করে। নদী সবার জন্য যেসব শপিং নিয়ে এসেছিল সবগুলো সবার হাতে তুলে দেয়। সবাই গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়। আর এদিকে নদী তখনও ড্রয়িং রুমে বসে সেই ছেলেটাকে দেখছিল, যে ছেলেটা কিনা বাড়িতে আসার পর দরজা খুলে দিয়েছিল। কিন্তু সেই ছেলেটা নদীর চক্ষু সীমানার মধ্যে আর পড়ল না। অবশেষে নদীর আম্মু নদীকে নিজের রুমে চলে যেতে বলল। নদীর ছোট বোন নদীকে নিয়ে রুমের ভিতরে চলে গেল। এদিকে আয়ান তখন রান্নাঘরে কাজ করছিল। নদী আসবে, এই বাড়ির বড় মেয়ে বলে কথা, তার জন্য বিশাল আয়োজন আর সব রান্নাবান্নার দায়িত্ব পড়েছে আয়ানের উপর। কারণ আয়ান খুবই ভালো করে রান্না করে তাই। এমনিতে আয়ান নিজেও কাজ করতে খুব ভালোবাসে। সে যখন কাজ করতে থাকে তখন একাধারে কাজ করতেই থাকে। যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে কোনো দিকে ফিরে তাকায় না। নদী রুমে এসে ফ্রেশ হয়ে নিল, ততক্ষণ তার ছোট বোন তার রুমে বসে আছে। নদী তখনই হঠাৎ করে তার ছোট বোনকে বলতে লাগলো, তিশা, আমাদের বাসায় যে ছেলেটাকে দেখলাম, ছেলেটা কে রে? কেন?
আম্মু কি বললো তুমি শুনতে পাওনি নাকি? নদী তখন আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের চুল আঁচড়াতে লাগলো। এভাবে চলে গেল বেশ কিছুক্ষণ সময়। এদিকে দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে এসেছে। আয়ান সবার জন্য খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে। তখনই নদীর আম্মু নদী এবং তার ভাই বোনদেরকে খাবার টেবিলে ডেকে নিল। সবাই একসঙ্গে খাবার টেবিলে খেতে বসলো। তখনই নদী তার আম্মুকে বলতে থাকে, আম্মু সবাইকে এখানে দেখছি, কিন্তু ওই ছেলেটাকে এখানে দেখছি না যে। সে কোথায়? সে আসেনি কেন? সে খাবার খাবে না নাকি? দেখো, ও আমাদের বাড়ির কাজের ছেলে। ওকে লাই দিয়ে মাথায় উঠানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। মানে কি এসবের? ও আমাদের বাড়ির কাজের ছেলে হয়েছে তো কি হয়েছে? আমরা সবাই এখানে খাবার খাচ্ছি, সে কেন খাবে না? আপু প্লিজ কথা বাড়িও না, খাবার খেতে বসেছি, চুপচাপ খাবার খাও। সবাই এমনভাবে বলছে যেন নদী কোনোভাবেই আয়নকে খাবার টেবিলে ডেকে না নেয়। তাই নদী আর কথা বাড়ালো না, কোনো রকম নিজের খাবারটা শেষ করে নিজের রুমে চলে গেল। বিছানার উপর শুয়ে শুয়ে ভাবতে লাগলো আসলে ব্যাপারটা কি। আগে যখন বাড়িতে কাজের লোক থাকতো তখন তো ওই কাজের মেয়েটা তাদের সঙ্গে বসে খাবার খেত, তবে এখন কি হয়েছে সেটাই নদীর মাথায় ঢুকছে না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। নদীর বাবা অফিস থেকে ফিরে আসলেন। নদীর বাবা নদীকে রিসিভ করতে যেতে পারেনি, কারণ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। নদীর বাবা মিটিং ক্যান্সেল করে নদীকে রিসিভ করার জন্য যেতে বলেছিল, কিন্তু নদী সেটাতে রাজি হয়নি। তার কাছে কাজটাই সবচাইতে আগে বেশি ইম্পর্টেন্ট। আগে কাজ, তারপর অন্য কিছু। এদিকে নদীর বাবাও নদীর কথা মতো চলে, কখনো তিনি মেয়ের কথার অবাধ্য হন না। তাই নদী নিষেধ করাতে তিনি আর গেলেন না। নদীর বাবা বাড়ি ফিরে এসে ড্রয়িং রুমে বসেই নদীকে ডাকতে লাগলেন। কই রে মা, আমি চলে এসেছি, আয়, তোকে কত বছর সামনে দেখি না। নিজের রুমে শুয়ে থেকেই বাবার গলার আওয়াজ শুনে নদী আর এক মুহূর্তও দেরি করল না। দৌড়ে ছুটে চলে আসলো ড্রয়িং রুমে। ও বাবাকে দেখিয়ে জড়িয়ে ধরল। এত বছর পর বাবাকে দেখতে পেয়ে নদীর আনন্দ যেন উপচে পড়ছিল। একদম ছোট বাচ্চাদের মতো বাবাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে নদী। নদীর বাবাও মেয়েকে পেয়ে আনন্দে আত্মহারা। যদিও বাড়িতে আরও একটা ছেলে একটা মেয়ে রয়েছে, কিন্তু নদী তাদের প্রথম সন্তান। নদীর প্রতি অন্যরকম একটা মায়া আর ভালোবাসা কাজ করে। নদীর বাবা নদীকে পাশে বসিয়ে বলতে লাগলেন, এই তো যখন বাবার জন্য দরদ, তাহলে এতই যখন বাবার জন্য দরদ, তাহলে এত বছর তো অনেকবার বলছি দেশে আসার জন্য, কিন্তু তুই তো একটা বারের জন্য দেশে আসলি না। কি করেছিলি আমাদের ছাড়া? কি করব বাবা, তুমি তো ভালো করেই জানো আমি পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়েছি। এখন যদি দেশে চলে আসি তাহলে পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে যাবে। তাই আমি আর দেশে আসতে চাইনি। পড়াশোনা শেষ করে তবে একেবারেই চলে এসেছি। হ্যাঁ ভাই, এটা একদম তুই খুব ভালো কাজ করছিস, এর জন্য আমি তোর প্রতি অনেক খুশি। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পড়াশোনা শেষ করিয়ে সুস্থ সফলভাবে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, তার জন্য লাখো কোটি শুক্রিয়া। তারা একসঙ্গে বসে গল্প করতে থাকে। তখনই নদীর বাবা আয়ানের নাম ধরে ডাক দেয় আর ওনার জন্য চা নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই চা বানিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। তখনই তিনি আয়ানকে বলতে থাকেন, আয়ান, এই হলো আমার বড় মেয়ে নদী, আয় এখানে তোর সঙ্গে পরিচয় করিয়ে দেই। এই বলে নদীর বাবা আয়ান ওনার পাশে বসতে না চাইলেও জোর করে নিজের পাশে বসালেন। আর তারপর নদীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, এই হলো আয়ান, তোর ছোট চাচার ছেলে। কথাটা শুনে ভীষণ রকম অবাক হলো, কারণ সে যখন বাড়িতে এসেছিল তখন তার মায়ের কাছে জিজ্ঞাসা করার সময় বলেছিল আয়ানি বাড়ির কাজের ছেলে। তার ছোট বোনও সেম কথাই বলেছে। আর এখন তার বাবার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। তখনই সে তার বাবাকে বলতে লাগলো, মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম বলল ও নাকি এই বাড়ির কাজের ছেলে। তৃষাও আমাকে সেম কথাই বলল। আসলে তোকে যে কি বলি আমি সেটাই ভেবে পাচ্ছি না। এই বলে নদীর বাবা বলতে শুরু করলেন। নদী দেশের বাইরে গিয়েছে মোটামুটি প্রায় 5 বছরের মতো। তাছাড়া নদী শহরেই বড় হয়েছে, ছোটবেলা থেকেই শহরে থাকা, কারণ তার বাবা শহরে চাকরি করত। আর তাদের ফ্যামিলি মানে চাচা চাচি ফুফুরা সবাই গ্রামের বাড়িতেই থাকতো। তারা সবসময় খুবই ব্যস্ত থাকতো, যার কারণে গ্রামের বাড়িতে সেরকমভাবে যাওয়া হয়ে উঠতো না। এদিকে নদী বড় হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার চাপ বাড়তে থাকে। নদী পড়াশোনার প্রতি বরাবরই খুবই মনোযোগী। সে পড়াশোনাতে কখনোই ফাঁকি দেওয়ার চেষ্টাও করতো না। সবাই খুব ব্যস্ত থাকে আর কখনোই সেরকম গ্রামের বাড়িতে যাওয়া হয়ে উঠতো না।
যদিও নদীর বাবা মাঝে মধ্যে গেলে 5-6 বছর পর পর যেতেন, তাও বেশি হলে 2 দিনের জন্য, আর তারপরেই আবার শহরে ফিরে আসতেন। নদী দেশের বাইরে যাওয়ার 2 মাস পরে আয়ানের বাবা মারা যায়, আর তখনই খবর পান নদীর বাবা। আপন ভাইয়ের মৃত্যুতে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন আর ছুটে যান গ্রামের বাড়িতে। আয়ান ছিল তার বাবার একমাত্র সন্তান। আয়ানের আম্মু মারা গিয়েছিল আয়ানের জন্মের পরপরই। তারপর তার বাবা তাকে মানুষ করেছে। তার দাদা দাদুও মরে গেছিল অনেক আগেই। নদীর বাবা যখন গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পেল আয়ানের দেখাশোনা করার জন্য কেউ দায়িত্ব নিতে চাইছে না, কারণ আয়ান একটু হাবলা টাইপের। অবশেষে বাধ্য হয়ে নদীর বাবা আয়ানকে তাদের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সেই পর্যন্ত যদি সব কিছু সমাধান হয়ে যেত তাহলে তো হতো, কিন্তু তখন বাঁধল আরেক বিপত্তি। নদীর আম্মু কোনোভাবেই রাজি হচ্ছিল না আয়ানকে এ বাড়িতে রাখার জন্য। তিনি কোনোভাবেই একজন বাকি মানুষকে এ বাড়িতে রাখবেন না। তবে আয়ান ছিল খুব পরিশ্রমী একটা ছেলে। গ্রামের বাড়িতে থেকে সে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছে। তারপর থেকে বাবাকে সংসার এবং অন্যান্য সব কাজে সহযোগিতা করত। তাই আয়ান সংসারের কাজ পারত, তাকে কেউ হুকুম করার আগেই খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারত, যে কারণে আয়ান নদীর আম্মুর মনে জায়গা করে নিতে পারে। আর তারপরে নদীর আম্মু আয়ানকে এই বাড়িতে থাকার জায়গা দেন। এসব কথা শোনার পর নদী ভীষণ রকম রেগে গেল, আর তখনই সে চিৎকার চেঁচামেচি শুরু করে তার আম্মুকে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আম্মু আম্মু, কোথায় তুমি? এক্ষুনি ড্রয়িং রুমে আসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। নদীর এমন চিৎকারে চেঁচামেচিতে তার আম্মু বাধ্য হয়ে ড্রয়িং রুমে চলে আসেন, আর তখনই তিনি নদীকে বলতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি কেন চিৎকার করছি সেটা আমাকে জিজ্ঞেস করছো, কিন্তু তোমরা যে এত বড় একটা অন্যায় করেছো সেটা তো আমি তোমাদেরকে একবারও জিজ্ঞেস করতে পারলাম না। আমরা আবার কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। তখনই নদী সব কিছু বলল, কেন আয়ানকে তারা বাড়ির কাজের ছেলে হিসেবে পরিচয় দিয়েছে। আয়ান তো তাদের বাড়ির ছেলে, আয়ানের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক, তাহলে কেন তারা এরকম করেছে? তখন নদীর আম্মু নদীকে বলতে থাকেন, দেখো মা, তুমি এসব বুঝবে না, আর যেই সব কিছু তুমি বুঝবে না সে সব কিছুতে তুমি নিজেকে ইনভলভ করো না, তাতেই আমরা সবাই অনেক বেশি খুশি হব। এখানে যদি বাইরের কোনো মানুষ থাকতো তাহলে আমি বিন্দু পরিমাণও কথা বলতাম না, কিন্তু এখন যেটা তোমরা করেছো তারপর আমি কথা না বলে আর থাকতে পারছি না। এখানে আমাকে কথা বলতেই হবে। তোমরা আমাকে জবাব দাও, কেন তোমরা এরকম করছো? কেন আয়ানকে বাড়ির কাজের ছেলে হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছো? নিজের মেয়ের এমন কথা মেনে নিতে পারছেন না নদীর আম্মু। তিনি কখনো ভাবতেও পারেননি যে ওনার সঙ্গে এভাবে জেরা করে কথা বলবেন। তাই তিনি নদীকে বলতে থাকেন, তোমাকে এই শিক্ষা দিয়েছি আমরা, আর তুমি বিদেশ থেকে পড়াশুনো করে এসব কিছু শিক্ষা নিয়ে এসেছো? আই এম সরি, বাট বললেই হলো। তোমরা আমাকে যেটা শিক্ষা দিয়েছো আর আমার বই আমাকে যেটা শিক্ষা দিয়েছে সেটা সম্পূর্ণই আলাদা। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। যে মানুষটার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক সেই মানুষটাকে তুমি কিভাবে আমাদের বাড়ির কাজের লোক বলতে পারো, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আরে বাবা, বাড়ির কাজের লোককে কি কাজের লোক বলবো না, মালিক বলবো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কেন এভাবে রিয়াক্ট করছো? যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক তাকে তুমি আমাদের বাড়ির কাজের লোকের পরিচয় দেবে, তাহলে আমি রিয়াক্ট করবো না তো কি করব? এভাবেই মা মেয়ের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। তখনই নদীর বাবা নদীকে অনেক রিকোয়েস্ট করেন আর এভাবে মায়ের সঙ্গে তর্ক করতে নিষেধ করেন। নদীর বাবার পরম ভক্ত মেয়ে, তাই নদী তার মায়ের সঙ্গে আর কোনো তর্ক করলো না। তবে সবাইকে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিল, বাড়িতে যেন অন্য কাজের লোক নিয়ে আসা হয়, আর আয়ান এই বাড়িতে বাড়ির ছেলের মতোই থাকবে এবং পড়াশোনা কন্টিনিউ করবে। এই বলে সে ড্রয়িং রুমে আর এক মুহূর্তও দেরি না করে নিজের রুমে চলে গেল। তার আম্মু ভীষণ রকম অবাক হলো। আর আয়ান এই বাড়িতে বাড়ির ছেলের মতোই থাকবে এবং পড়াশোনা কন্টিনিউ করবে, এই বলে সে ড্রয়িং রুমে আর এক মুহূর্তও দেরি না করে নিজের রুমে চলে গেল। আর নদীর আম্মু ভীষণ রকম অবাক হলো। নদী ওনার মুখের উপরে এভাবে কথা বলবে তিনি এটা কোনোদিন কল্পনাও করেনি। নিজের মেয়েকে তো কিছু বলতে পারেননি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেলেন। আর আয়ানের উপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আয়ান হয়তো নিজেই নিজেকে এসব কথা বলেছে। তাই নদী সেখান থেকে চলে যাওয়ার পরপরই আয়ানের গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই ছোট লোক কোথাকার, নিজের মা বাবা তো খেয়েছিস, তা তো তোর ইচ্ছে পূরণ হয়নি, এখন তুই আমার মেয়েটার মাথা খাচ্ছিস?
এটা আমি তোকে কোনোভাবেই করতে দিব না। এত জোরে থাপ্পড় দেয় নদীর আম্মু, আয়ান একদম কান্না করে দেয়। থাপ্পড়ে তাল সামলাতে না পেরে সোফার উপর ছিটকে পড়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ায় আর কান্না করতে করতে নদীর আম্মুকে বলতে থাকে, বড় আম্মু প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো, আমি নদী আপুকে কোনো কিছুই বলিনি। যা বলার বড় আব্বু বলেছে। আমি তো আপুর সঙ্গে কথাও বলিনি। চুপ কর ছোট লোকের বাচ্চা। যেই আমার মেয়েটা বাড়িতে এসেছে অমনি তুই আমার মেয়ের মাথায় কুবুদ্ধি দেওয়া শুরু করেছিস, তাই না? এতক্ষণ ধরে সব কিছু চুপচাপ সহ্য করে দেখছিল নদীর বাবা। তিনি আর সহ্য করতে পারলেন না, নদীর আম্মুর উপর চিৎকার দিয়ে বলতে লাগলেন, চুপ করো, তুমি আর একটাও কোনো কথা বলবে না। কেন তুমি করছো এই ছেলেটার সঙ্গে এরকম? এখানে তো ওর কোনো দোষ নেই। যা করার সব আমি করছি এবং তোমার মেয়েকে সব আমি বলছি। তাহলে তুমি ওকে কেন দোষারোপ করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। নদীর আম্মুর আগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেলেন আর আয়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। আয়ান তখনও সেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। নদীর বাবা আয়ানের পাশে এসে দাঁড়ালো আর তারপর আয়ানের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কাঁদিস না বাবা, তোর জন্য শুভ সময় প্রসন্ন দেখবি। তোর জন্য খুব তাড়াতাড়ি ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে তিনি আয়ানের চোখের জল মুছে দিয়ে নিজের রুমে চলে গেলেন। সারাদিন অফিস শেষ করে ক্লান্ত হয়ে গেছেন তিনি। শরীর যেন আর চলতে চাইছে না। প্রতিদিন অফিস শেষ করে আয়ানের হাতে এক কাপ চা খেলে ওনার শরীরের সমস্ত ক্লান্তি চলে যায়। কিন্তু আজ তো সেটাও হলো না, ঘটে গেল এক উচ্ছৃঙ্খল ঘটনা। তাই তিনি চা না খেয়ে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে থাকেন। রাত 10টা। আয়ান সব কিছুর পরেও রাতের খাবার তৈরি করে সবার জন্য ডাইনিং টেবিলে খাবার প্রস্তুত করে। নদীর আম্মু রুমে গেল খাবার তৈরি হয়েছে সেটা জানানোর জন্য, কিন্তু রুমের দরজার সামনে দাঁড়িয়ে আয়ান অনুমতি চাইল, কারণ এই বাড়ির কোনো রুমের ভিতরে আয়ানের অনুমতি ছাড়া প্রবেশ করার অনুমতি নেই। তাই সে দরজার সামনে দাঁড়িয়ে নদীর আম্মুকে ডাক দিল। বড় আম্মু খাবার তৈরি করা হয়ে গেছে, সবাই খাবার টেবিলে আসতে পারো। এই বলে সে সেখান থেকে চলে গেল আর এদিকে নদীর আম্মু কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বের হয়ে সবাইকে খাবার টেবিলে ডেকে নিল। এদিকে নদী তখনও খাবার টেবিলে এসে আয়ানকে কোথাও দেখতে না পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আয়ানকে এখনো কোথাও দেখতে পাচ্ছি না কেন? সে খাবার টেবিলে আসেনি কেন? নদীর কথায় কেউ কোনো কথা বলছে না, চুপচাপ নিজেদের মতো বসে আছে। নদী আবারও সবাইকে একই প্রশ্ন করে তখনই নদীর আম্মু বলতে থাকে, বললাম তো আয়ান আমাদের সঙ্গে খাবার খাবে না। ও একা একা খেতে পারে, একা একাই পরে খেয়ে নেবে। ওকে ডাক দাও, ও আমাদের সবার সঙ্গে একই টেবিলে বসে খাবার খাবে। আরে বাবা, তুই এই সামান্য কথাটা বুঝতেছিস না কেন? ও যদি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে তাহলে আমাদেরকে খাবার সার্ভ করবে কে? কেন তোমাদের হাত নেই? তোমরা নিয়ে খেতে পারো না? এই বলে নদী নিজেই খাবার টেবিল থেকে উঠে গেল আর তখনই কিচেন গিয়ে দেখতে পেল একপাশে আয়ান দাঁড়িয়ে থেকে কান্না করছে। নদী আস্তে আস্তে আয়ানের পিছনে গিয়ে দাঁড়ালো। সে খুব নিঃশব্দে কান্না করছে আর চোখের জল ফেলছে। নদী পিছনে দাঁড়িয়ে আয়ানের কাঁধে হাত রেখে আয়ান বুঝতে পারেনি এমন সময় হঠাৎ করে কিচেনে কেউ চলে আসবে। তাড়াহুড়ো করে নিজের চোখের জল মুছে নিল আর তারপরেই পিছন ফিরেই বলতে লাগলো, কি হয়েছে? কিছু লাগবে নাকি? তুমি আমাদের সঙ্গে টেবিলে বসে খাবার খাবে, এক্ষুনি চলো আমার সঙ্গে। আয়নের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে এটা নদী। তাই সে পিছন দিকে ফিরে তাকায় আর তারপরেই বলতে থাকে, না আমি এখন খাবো না, আমার এখনো ক্ষুধা পাইনি, আপনারা গিয়ে খেয়ে নিন, আমি আরও পরে খাবো। কিন্তু সেটা বললে তো হচ্ছে না। দুপুরেও তুমি আমাদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওনি, আর এখনও বলছো তুমি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খাবার খাবে না। এটা তো আমি মানবো না। আরে আপু, আপনি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? চলে যান না, সবাই খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। কিছু লাগলে বলুন, আমি খাবার টেবিলে পৌঁছে দিচ্ছি। তোমাকে লাগবে খাবার টেবিলে, তুমি চলো আমাদের সঙ্গে বসে খাবে। এই বলে আয়ান আসতে না চাইলেও নদী আয়ানের হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে আসলো আর নদীর পাশের চেয়ারটায় বসিয়ে একটা প্লেটে আয়ানের জন্য খাবার বেড়ে দিল। আয়ান কোনোভাবেই টেবিলে বসে খাবার খেতে চাইছিল না আর তখনই নদী আয়ানকে একটা ছাড়ি দেয় আর বলতে থাকে, তুমি যদি এখন আমাদের সঙ্গে এখানে বসে খাবার না খাও তাহলে কিন্তু আমি নিজেই খাবার টেবিল ছেড়ে উঠে চলে যাব বলে দিলাম। আয়ান তখন নদীর কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ আয়ানকে নদী খুব জোরে জোরে ধমক দিয়ে কথাগুলো বলছিল। আয়ান বাধ্য হয়ে এই টেবিলে বসে খাবার খেতে শুরু করে আর এসব দেখে নদীর আম্মু আর নদীর ছোট বোন আর তার ভাই রাগে ফুসফুস করতে থাকে।
তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা মনে মনে ভাবছিল আয়ান টেবিলে বসে খাবার খাওয়া মানে তাদেরকে অপমান করা। কাজের ছেলের সাথে তারা একই টেবিলে বসে খাবার খাবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই প্রথমে নদীর আম্মু খাবার টেবিল থেকে উঠে চলে গেল, আর তারপর নদীর ছোট বোন আর ছোট ভাই। এইসব দেখে আয়ান ভয়ে একদম কান্না করে দিল। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে এর পরিণাম কি হতে পারে। এদিকে নদীও সেটা বুঝতে পারছে, তাই নদী আয়ানকে বলতে থাকে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা হবে আমি সামলে নেব। তোমাকে যেটা বলেছি সেটাই করো, চুপচাপ মনোযোগ দিয়ে খাবারটা খাও। বড় আম্মু আর ভাইয়া আপু তারা সবাই তো অনেক রেগে গেছে। আপনি এই কাজটা একদমই ঠিক করেননি। তারা তো খাবার না খেয়ে চলে গেল। সারা রাত বুঝি খাবার না খেয়ে থাকবে নাকি? সেসব কিছু নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না। ওদের যা ভালো লাগে ওরা তাই করবে। আমি ওদেরকে এ ব্যাপারে কোনো কিছুই বলবো না। হ্যাঁ বাবা, আয়ান নদী একদম ঠিক কথাই বলছে। এসব কিছু নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তুই নিয়ে তো এবার খাবারটা শেষ কর। এই বলে নদী এবং তার বাবা আয়ানকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। আয়ানও আর কোনো কথা না বলেই খাবারটা শেষ করলো। খাবার খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই নদীর ছোট বোন আয়ানের রুমে প্রবেশ করে, আর তখনই আয়ানের শার্টের কলার চেপে ধরে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আপুকে দেখে কি তোর সাহস বেড়ে গেছে নাকি? তিশার এমন আচরণে আয়ান ভীষণ ভয় পেয়ে গেল। তিশা এবং তার আম্মু এখন নতুন নয়, তারা সবসময় আয়ানের সঙ্গে খুব খারাপ আচরণ করে। সেই সঙ্গে তিশার যে ভাই সেও। এই বাড়িতে শুধুমাত্র একজন মানুষই আছে যে আয়ানের সঙ্গে একটু ভালো আচরণ করে, সেটা হলো নদীর বাবা। কারণ ওনার বংশের রক্ত আয়ানের শরীরে বইছে, তাই তিনি চাইলেও তো আয়ানের সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে তিশাকে বলতে থাকে, না আপু, সেরকম কিছুই না। আমি তো বড় আপুকে সেরকম কোনো কিছুই বলিনি। এই ছোট লোক ফকিনের বাচ্চা, তাহলে তখন আপু বলার সঙ্গে সঙ্গে তুই খাবার টেবিলে বসে গেলি কেন? তখনই আয়ান তিশার কাছে অনেক রকমভাবে মাফ চাইতে থাকে, কিন্তু তিশা তাকে কোনোভাবেই মাফ করতে চায় না। নদী এসে এই বিষয়টা বুঝতে পেরে আয়ানের রুমে প্রবেশ করে। তিশা তখন আয়ানের শার্টের কলার চেপে ধরে আছে। নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রুমের ভিতর প্রবেশ করে ঠাস ঠাস করে দুই গালে চর বসিয়ে দিল দুইটা। নদীর চরের ব্যাগ এতটাই বেশি ছিল যে তিশা নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। তিশা এরকমটা ভাবতে পারেনি যে নদী তাকে এভাবে মারবে। তিশা নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় আর নদীর দিকে তাকিয়ে বলতে থাকে, আপু তুই এটা কি করলি? তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুলেছি, বেশ করেছি। তুই যেটার যোগ্য তোর সঙ্গে আমি সেটাই করেছি। তোর সাহস হলো কি করে আয়নের গায়ে হাত তোলার? আপু তুই সামান্য একটা কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুললি? এটা তো আমি ভাবতেই পারছি না। আমি তোর বোন হই, এটা তুই ভুলে গেছিস? হ্যাঁ আমি সত্যিই ভুলে গেছি তুই আমার বোন হোস, কারণ আমার বোন হবার কোনো যোগ্যতাই তোর মধ্যে নেই। এই বলে রাগে হন হন করতে করতে আয়ানের রুম থেকে বের হয়ে গেল নদী। আর এদিকে তিশা তখনও অগ্নি দৃষ্টি নিয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান কোনো কথাই বলছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে এ বাড়ির প্রত্যেকটা মানুষকে ভীষণ ভয় পায়, কারোর সঙ্গে তর্ক করার সাহসটুকু পর্যন্ত পায় না। আর এদিকে তার সরলতাকে সবাই তার দুর্বলতা মনে করে আর তার সঙ্গে এভাবেই খারাপ আচরণ করে। তিশার আগে গজগজ করতে করতে আয়ানকে বলতে থাকে, ছোট লোক ফকিনের বাচ্চা, ভিক্ষুক কোথাকার, তোর জন্য আজ আমার বোন আমার গায়ে হাত তুলেছে। এর পরিণাম কতটা ভয়ানক হবে সেটা তুই কখনো ভাবতে পারছিস না। আয়ান কোনো কথাই বলল না, তখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তিশা কোনো উত্তর না পেয়ে রাগে গজগজ করে আয়ানের রুম থেকে বের হয়ে গেল। আয়ান কোনো কথাই বলল না, তখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তিশা কোনো উত্তর না পেয়ে রাগে গজগজ করে আয়ানের রুম থেকে বের হয়ে চলে গেল। তারপরের দিন সকালবেলা নদী ঘুম থেকে উঠে দেশের বাইরে থাকতে তাই নিজের সমস্ত রকম কাজ নিজেই করত। তাই সে আজও মনে মনে চিন্তা করে সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিবে। কিন্তু নদী সকাল 7টায় ঘুম থেকে উঠে দেখে আয়ান তার আগেই সব কিছু গুছিয়ে রেখেছে। নদী ভীষণ অবাক হয়, একটা ছেলে মানুষ হয়ে কিভাবে এত সব কাজ একা একা সামাল দিতে পারে এটা চিন্তা করে। নদী আয়ানের পাশে গিয়ে দাঁড়ায় আর আয়ানের হাতটা ধরে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এত সকালে এত সব কাজ কিভাবে করলে? নদী এদিকে এক পা সরে গিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নদীকে বলতে থাকে, আপু আমি তো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠি আর সবাই ঘুম থেকে ওঠার আগে নাস্তা তৈরি করে রাখি, যাতে ঘুম থেকে উঠে কাউকে কোনো ঝামেলা পোহাতে না হয়।
সত্যিই তোমার কোনো তুলনা হয় না। এবারের প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে কত বাজে আচরণ করে, আর তারপরও তুমি সবার সঙ্গে কত ভালো আচরণ করো, আর সবার কথা কত বেশি চিন্তা করো। আপু, আমি তো সবাইকে নিজের আপন মানুষ বলেই মনে করি, আর সব আপন মানুষদের খেয়াল রাখা তো আমার দায়িত্ব। নদী একটু মুচকি হাসে। কি উত্তর দিবে ভেবে পায় না। সত্যি এই ছেলেটার কোনো তুলনা হয় না। রান্না যখন করতেই পারবো না, তখন নদী আয়ানকে বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে, নাস্তা তো বানানো হয়ে গেছে, তাহলে চলো আমার সঙ্গে মর্নিং ওয়াকে যাবে। অনেক দিন তো এখানে থাকি না, তাই এখানকার রাস্তাঘাট ভুলে গেছি। কিন্তু আপু, বড় আম্মু ঘুম থেকে উঠে আমাকে না পেলে বকাবকি করবে। এই বলে নদীর সঙ্গে যেতে চায় না আয়ান। কিন্তু নদী কারোর কোনো কথাই শুনবে না। সে যখন যেটা ঠিক করবে তখন সেটাই করবে। আয়ান তার সঙ্গে যেতে না চাইলেও সে আয়ানকে জোর করে নিয়েই বাসা থেকে বের হলো। ঘণ্টাখানেক ধরে হাঁটাহাঁটি করে তারপরেই তারা দুজনে বাসে ফিরে আসলো। ইতিমধ্যে নদীর মা আর ছোট বোন আর ছোট ভাই ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে চলে এসেছে। নদীর আম্মু নাস্তার টেবিলে এসে বেশ অনেকবার আয়ানের নাম ধরে ডাক দেয়, কিন্তু তিনি কোনো সাড়াশব্দ পান না। আর এই জন্য তিনি প্রচণ্ড রকম রেগে যান। আয়ান আর নদী যেই না কলিং বেল চাপ দিল, অমনি নদীর আম্মু উঠে গিয়ে দরজা খুলে দিল। প্রথমেই নদী ভিতরে প্রবেশ করলো, আর তার পিছন পিছন আয়ানকে দেখা মাত্রই প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন নদীর আম্মু। আর তখনই ঠাস করে তার গালে একটা 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়ে বলতে থাকলেন। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, এতক্ষণ তুই কোথায় ছিলি? তারপরে শব্দে পিছন ফিরে তাকায় নদী, আর ততক্ষণে তো যা হওয়ার সব হয়েই গেছে। নদী পিছনে ফিরে আসে আর তার আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে থাকে। কি ব্যাপার, কি সমস্যা তোমাদের? এই বাড়িতে তোমরা কি শুরু করেছো? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। নদীর আম্মু তখন নিজেকে সংবরণ করে নিজের মেয়েকে বলতে লাগলেন। এই ফকিন্নির বাচ্চা জানে না আমি ঘুম থেকে উঠেই ওকে ডাক দিয়ে না পেলে মেজাজ খারাপ হয়ে যায়। আম্মু আমার সঙ্গে যেতে চায়নি, আমি ওকে জোর করে আমার সঙ্গে নিয়ে গেছি, কিন্তু তাই বলে তুমি এভাবে ওকে মারবে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তুই না হয় জানিস না, তুই এই বাড়িতে থাকিস না, কিন্তু ও তো আমার ব্যাপারে সব কিছুই জানে। তাহলে ও জেনে শুনে কেন এমন কাজটা করলো? হ্যাঁ আমি মানছি ও ভুল করেছে, কিন্তু তাই বলে তোমার এইভাবে ওর গায়ে হাত তুলতে হবে? এটা তো কোনো হাদিসে লেখা আছে, বলো আমাকে। মেয়ের কথার কোনো জবাব দিতে পারলেন না নদীর আম্মু, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নদী পিছনে ফিরে আসে আর আয়ানের হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়েই তার বাবাকে নদী ডাকতে লাগলো। তার বাবা ঘুম ঘুম চোখে রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসে দেখতে পেলেন নদী রেগে আগুন হয়ে আছে। তিনি আস্তে আস্তে নদীর পাশে এসে দাঁড়ালেন আর তারপর বলতে লাগলেন। কি ব্যাপার মা, কি হয়েছে? এত জোরে চিৎকার করছিস কেন? আমাকে তুমি এই কাজটা জিজ্ঞাসা না করে এটা বলো যে কি হয়নি, তাহলে আমি তোমাকে সবটা খুলে বলতে পারি। তখনই নদীর বাবা আরও একবার নদীর কাছে জানতে চান কি হয়েছে, আর নদী তখন সব কিছু খুলে বলে। নদীর বাবা খুব ভালো করে জানেন প্রতিদিন এই বাড়িতে এসব কিছুই হয়ে থাকে, কারণ শুরু থেকেই তো আয়ানকে এই বাড়িতে কেউ সহ্য করতে পারতো না। তারপরে যখন এই বাড়ির সমস্ত কাজ একা একাই করে আর বিনে পয়সায় একটা কাজের লোক পাওয়া গেছে, সেজন্যই নদীর আম্মু আর তার ভাই বোনেরা আয়ানকে এই বাড়িতে থাকতে দিয়েছে। কিন্তু এই বাড়িতে আয়ানের কোনো স্বাধীনতা ছিল না, না ছিল ভালো থাকার কোনো অধিকার। সব কিছু শোনার পরেও চুপ করে দাঁড়িয়ে থাকেন নদীর বাবা, কারণ এখন তিনি কাকে কি বলবেন। নিজের স্ত্রী সন্তান, তাদেরকে কিছু বলতে গেলেও বিপদ, বাড়িতে রাগারাগি শুরু হয়ে যাবে। নদীর বাবার চেহারার দিকে তাকিয়ে খুব ভালোভাবেই বুঝতে পারে এবারও তার বাবা কিছুই বলবেন না, চুপচাপ সব কিছু মেনে নেবেন। তাই তো নদী নিজেই বলতে থাকে। ঠিক আছে, তোমাদের কাউকে কিছুই বলতে হবে না, কিছুই করতে হবে না, যা করার আমি করে নিচ্ছি। এই বলে নদী সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে নিজে নিজেই নাস্তা করে নিল। নাস্তাটা করে নিল। নাস্তা শেষ হলে রেডি হয়ে আয়ানকে ড্রয়িং রুমে ডেকে নিল, আর সে সঙ্গে নদী তার বাবাকেও ড্রয়িং রুমে ডেকে নিল। তারপর বলতে লাগলো। বাবা, আজ একটা কোম্পানিতে আমার চাকরির জন্য ইন্টারভিউ আছে, মনে হয় আমার চাকরিটা হয়ে যাবে। এটা তো খুবই খুশির খবর। দেশে আসতে না আসতেই যদি তোমার চাকরি হয়ে যায়, তাহলে তো এর চাইতে খুশির সংবাদ আমার কাছে আর কি থাকতে পারে। হ্যাঁ, সেই সঙ্গে আমি তোমাকে আরও একটা কথা জানাতে চাই, আমি আজকেই বিয়ে করতে চাই। নদীর এমন কথা শুনে নদীর বাবা ভীষণ রকম অবাক হন। কোনোভাবেই বুঝতে পারছে না নদী হঠাৎ করে এমন কথা কেন বলছে। তাই তো তিনি নদীকে বলতে থাকেন। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, বেশ ভালো কথা। তুমি এত বড় হয়েছো, বিয়ে করার সিদ্ধান্ত নিতেই পারো, কিন্তু কাকে বিয়ে করছো
আর এভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? আমি যাকে বিয়ে করছি সে তোমার খুবই পরিচিত এবং তার সঙ্গে তার সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো, আর তাকে একটা নরক থেকে মুক্তি দেওয়ার জন্যই আমার এই সিদ্ধান্ত। আয়নের হাত ধরে টেনে নদী আয়নকে তার বাবার সামনে এনে দাঁড় করায় আর তারপর বলতে থাকে। বাবা, আমি আয়ানকেই বিয়ে করব। ঠিক ওই মুহূর্তেই সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন নদীর আম্মু। মেয়ের এমন কথা শুনে প্রচণ্ড রকম রেগে যান তিনি আর চিৎকার করে বলতে লাগলেন, এসব কোন ধরনের ফাজলামো? তুমি কি সব কিছু ফাজলামো হয়েছো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আম্মু প্লিজ কুল ডাউন, তুমি এভাবে উত্তেজিত হয়েও না, তোমাকে উত্তেজিত হতে বলিনি আমি। তাহলে তুই এসব কি শুরু করছিস? নদী তার মায়ের কথার কোনো জবাব দিল না। সে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আমি তোমার কাছে জানতে চাইছি আমি আয়ানকে বিয়ে করব, এ ব্যাপারে তোমার কোনো অমত আছে কিনা? তুমি যাকে বিয়ে করো না কেন তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তোমার ব্যাপারে একদম সুনিশ্চিত। আমি জানি তুমি কখনো কোনো ভুল করতে পারো না। কিন্তু নদীর আম্মু এই কথাটা কোনোভাবেই মেনে নিতে চাইছিলেন না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন আর মেয়েকে বোঝাতে শুরু করেন, কিন্তু নদী এক কথার মানুষ। সে ছোটবেলা থেকেই এরকম। সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন ওই সিদ্ধান্ত থেকে তাকে কেউ পিছু হটাতে পারে না। তাই এবার হয়তো তার আম্মু কোনো কিছুই করতে পারবে না। নদী তখন তার বাবাকে বলতে থাকে, আব্বু, তুমি আজকেই ব্যবস্থা করো, আমি আজকেই আয়ানকে বিয়ে করব। আয়ান, তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। এই বলি নদী আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আয়ান থ হয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। কোথায় থেকে কী হচ্ছে সে কোনো কিছুই বুঝতে পারছে না। 20 মিনিট ড্রয়িং রুমে একদম নীরবতা চলছে, কেউ কোনো কথাই বলছে না। তখনই নদীর ছোট ভাই আর ছোট বোন ড্রয়িং রুমে আসে। সবাইকে এভাবে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নদীর ছোট বোন তার আম্মুকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? নদীর আম্মু এই কথা শুনে যেন আরও রেগে ফেটে পড়ছেন। তাই তিশা তার আম্মুর কাছ থেকে সরে গিয়ে তার আব্বুর পাশে বসে আর তারপর তার আব্বুকে বলতে থাকে, কি হয়েছে তুমি অন্তত খুলে বলো, আম্মু এভাবে রেগে আছে কেন? আজ নদীর বিয়ে। এটা তো খুবই খুশির খবর, এখানে রেগে যাওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বলে তিশা আবারও তার আম্মুর কাছে যায় আর সেই কথাটা বলতেই থাকে। এটা শুনেতে তিশার আম্মু আরও বেশি রেগে গেল। তিনি তিশার গালেই ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এটা তোর কাছে খুশির খবর মনে হচ্ছে? একদম লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। আরে আম্মু, তুমি আমাকে এভাবে থাপড় মারছো কেন? আপুর বিয়ে হবে, এটা তো আমাদের সবার জন্য খুশির খবরই, তাই নয় কি? তখনই নদীর আম্মু তিশাকে বলতে থাকে নদী আয়ানকে বিয়ে করতে চলেছে। এই কথাটা শুনে তিশা মাথায় হাত দিয়ে সোফার উপর বসে পড়ল। সে কখনো ভাবতে পারেনি এমন কিছু একটা হতে পারে। হতভম্বের মতো একবার তার আম্মুর দিকে একবার তার বাবার দিকে তাকাচ্ছে। কী হচ্ছে আর কী হতে চলেছে কোনোটাই তার মাথায় কোনোভাবেই ঢুকছে না। এদিকে নদীর আম্মুর আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যান আর তখনই নিজের বোনকে ফোন দিয়ে সব কিছু জানান। তিনি ঠিক করে রেখেছিলেন নদীর পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসার পর নিজের বোনের ছেলের সাথেই নদীকে বিয়ে দেবেন। ওনার বোনের ছেলে পড়াশোনা শেষ করে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘোরাঘুরি করছে, কোথাও চাকরি বাকরি কিছু পারছে না। অপরদিকে নদী দেশে আসার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেল। এটা তাদের কাছে বিশাল একটা খুশির খবর ছিল। আর সেজন্যই নদীর আম্মা আরও বেশি করে চাইছিল নদীর সঙ্গে নিজের বোনের ছেলে বিয়ে দিতে, যাতে মনে মনে সম্পর্কটাও ভালো থাকে আর সে সঙ্গে মেয়েটাকেও সারা জীবন কাছেই রাখতে পারেন। কারণ বোনের ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিলে তিনি ভেবেছিলেন বোনের ছেলেকে ঘর জামাই বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন। তাহলে একসঙ্গে দুটোই লাভ হবে। যেমন মেয়ে তার বাবা মার দেখাশোনা করতে পারবে, ঠিক তেমনই বোনের ছেলে একটাই মাত্র ছেলে, তাই বোনের সম্পত্তির ভাগ্য কাউকে দিতে হবে না। কিন্তু সেই ভরসায় জল ঢেলে দিল নদী। আর এইসব কথা শুনে নদীর খালামণি তো ভীষণ পরিমাণ রেগে গেলেন। আর তখনই তিনি নিজের বোনকে বলতে লাগলেন, সেই চিন্তা কি আমার নেই নাকি? আমিও তো অনেকবার চিন্তা করেছি, কিন্তু কি করব বল? আমার মেয়েটার সম্পর্কে তো তুই খুব ভালো করেই জানিস। যখন কোনো সিদ্ধান্ত নেয়
তখন সেখান থেকে কেউ তাকে হটাতে পারে না। এই বলে ফোন কেটে দেন নদীর খালামণি। আর এদিকে নদী তখন তার নতুন অফিসে জয়েনিংয়ের জন্য চলে এসেছে। ভাই ভাই রুমে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই দুজন ভদ্রলোক এসে ওই রুমে প্রবেশ করলেন। নদী দাঁড়িয়ে তাদের দুজনকে সালাম প্রদর্শন করলো। ঠিক তখনই তাদের মধ্য থেকে অপেক্ষাকৃত বয়স্ক লোককে বলতে লাগলেন, ইয়েস স্যার, আপনি একদম ঠিক বলতে পেরেছেন। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি এই 2 দিন হলো বাংলাদেশে ফিরে এসেছি। দেখুন স্যার, আপনারা আমাকে যে ডিপার্টমেন্টেই কাজ দেন না কেন, আমি কাজ করতে প্রস্তুত। তবে আপনাদেরকে একটা কথা বলার, সেটা হলো আমি তো পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নিয়ে আসিনি। যদি কোনো প্রবলেমে পড়ি, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি এখনই কোনো কিছু আশা করছি না বা কিছু করতে চাইছি না। আগে আপনারা আমার কাজ দেখুন, তারপর আমার কাজের উপর ডিপেন্ড করে আমার স্যালারি নির্ধারণ করবেন। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। অতঃপর নদী অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় ফিরে আসে। বাসায় এসে 10 মিনিটের মধ্যে আবারও বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে আর বাসায় এসে দেখতে পায় ড্রয়িং রুম ভর্তি মেহমান। নদীর নানার বাড়ি আর খালার বাড়ির সব মেহমান তাদের বাসায়। নদী তাদেরকে দেখেই বলতে থাকে, বাহ, সবাই দেখে আমি আসার খবর পেয়ে বাসায় চলে এসেছে। আমি তো কাউকে এখনো জানাইনি যে বাসায় এসেছিলাম। তখনই মাঝখান থেকে নদীর খালাতো ভাই উঠে এসে নদীর সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি বাংলাদেশে এসেছো আর খবরটা আমি জানি না, এমনটাও আমাকে দেখতে হলো। এই কথা শুনে নদী বলতে থাকে, জয় তার জীবনে এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয় যে সে বাংলাদেশে এসেছে। এই খবরটা জয়কে জানতেই হবে। এমন কথায় ভীষণ রকম হতাশ হয় জয় এবং উপস্থিত সবাই। তারা কেউ কল্পনাও করেনি নদী সবার সামনে জয়কে এভাবে অপমান করবে। নদী তখন ড্রাইভারকে ডাক দেয় আর বলতে থাকে, ড্রাইভার আঙ্কেল, শপিং ব্যাগগুলো একটু দিয়ে যান। ড্রয়িং রুমে বসা সবাই ভেবেছিল নদী হয়তো বাসায় মেহমান এসেছে সেই জন্য এবং বাসা সবার জন্য শপিং করে এনেছে। কিন্তু পরক্ষণে সবার ধারণা বদলে দিল নদী। ড্রাইভার যেই না শপিং ব্যাগগুলো নিয়ে ড্রয়িং রুমে পৌঁছালো, তখনই নদী আয়ানের নাম ধরে ডাকতে লাগলো। আয়ান তখন কিচেনে সবার জন্য রান্নাবান্নায় ব্যস্ত ছিল। নদীর ডাক শুনে আয়ান ড্রয়িং রুমে ছুটে আসে। সেখানে এসে পৌঁছানো মাত্রই নদী বেশ কয়েকটা শপিং ব্যাগ আয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। এক্ষুনি আজ বিকেলে পড়বে, কেমন? কিন্তু এগুলো কিসের জন্য? আমার তো জামা কাপড় রয়েছে, গত বছর ঈদেই বড় আব্বু আমাকে কিনে দিয়েছে। দেখো, একদম বেশি কথা বলবে না। বেশি কথা বলা আমার একদমই পছন্দ না। তোমাকে না আমি একবারই বলে দিয়েছি আজ আমরা দুজন বিয়ে করব। কিন্তু কোনো চিন্তা নাই, আমি যেটা বলেছি সেটাই শুনতে হবে। আমার মুখের উপর কথা বলা আমি একদমই পছন্দ করি না। যাও, এগুলো নিয়ে চলে যাও এখান থেকে। এই বলে নদী আয়ানকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। আয়ানও তখন নদীর কথা শুনে চুপচাপ সেখান থেকে চলে গেল। শপিং ব্যাগগুলো নিজের রুমে রেখে আবারও চলে গেল কিচেনে রান্না করার জন্য। এদিকে সব কিছুই এতক্ষণ ধরে ড্রয়িং রুমে বসে সবাই দেখছিল। নদী নিজের রুমে চলে যাওয়ার পরেই ড্রয়িং রুমে আবারও জটলা শুরু হয়ে গেল। খালামণি, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মেয়ে আমাকে এখানে বসিয়ে রেখে কাজের ছেলের হাতে শপিংটা তুলে দিল। আরে বাবা, আমার মাথা খারাপ হয়ে গেছে বলেই তো আমি তোদেরকে এখানে ডেকে পাঠিয়েছি। তাদেরকে কি আমি শুধু শুধু এখানে ডেকে পাঠিয়েছি নাকি? আমি কি করব সেটা ভাবার জন্যই তোদেরকে এখানে ডেকে পাঠিয়েছি। একা একা তো কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। কিছু একটা কর, আমার সামনে দিয়ে আমার খাবার অন্য কেউ খেয়ে নেবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি কিয়ামত করে ছেড়ে দিব বলে দিলাম।
এরপর আবারও ড্রয়িং রুমে সবাই মিলে চিন্তা করতে থাকে কিভাবে কি করা যায়। আর এদিকে দেখতে দেখতে দুপুর ঘনিয়ে বিকেল হতে চলল। নদীর বাবা অফিসের কাজকর্ম শেষ করে সোজা কাজীকে নিয়ে বাসে চলে আসেন। নদীর বাবা বাসে এসেই নদীকে ড্রয়িং রুমে ডেকে নেন আর বলতে থাকেন, আমি তোমার কথা মতোই সব কিছু করছি, এখন বাকিটা তুমি সামলে নাও। তখন তার বাবাকে বলে তার বাবার চিন্তার কোনো কারণ নেই, যা হবে সব নদী সামলে নেবে। এই বলে নদী রেডি হতে শুরু করে আর তার বাবাকে পাঠিয়ে দেয় আয়ানকে রেডি করে ড্রয়িং রুমে নিয়ে আসার জন্য। নদীর বাবা আয়ানকে রেডি করে ড্রয়িং রুমে নিয়ে আসেন আর কিছুক্ষণের মধ্যে নদীও ড্রয়িং রুমে চলে আসে। নদীর বাবা কাজী সাহেবকে সব কিছু খুলে বলেন। কাজী সাহেব লেখাপড়ার সমস্ত কাজ শেষ করলে আয়ানকে বলতে থাকেন, বাবা তুমি কি এই বিয়েতে রাজি? কিন্তু উনি তো আমার আপু হন। আর বাবা বললাম তো, এত সব কিছু তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু কবুল বলে ফেলো, তাতেই হয়ে যাবে। কিন্তু বড় আব্বু। এভাবেই সে তো বারবার কথা ঘোরাচ্ছিল আয়ান। আর এটা দেখে নদী ভীষণ রেগে যায় আর সে তখনই উঠে দাঁড়িয়ে আয়ানকে ধমক দিয়ে বলতে থাকে, এই আয়ান্নার বাচ্চা, তুই কবুল বলবি নাকি আমি তোকে খুন করব? কোনটা তোর জন্য ভালো হবে তুই নিজেই বল। ভীষণ জোরে ধমক দিয়ে কথাটা বলে নদী। আর তখনই অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কেঁপে ওঠে আর তখনই নদীর বাবা আয়ানকে বলতে থাকে, এ বাবা দেরি করছিস কেন? কবুলটা তাড়াতাড়ি বলে ফেল, তাহলে তো ঝামেলা শুকে যায়। কিন্তু বড় আব্বু। তোরে কবুল বলতে বলছি, রিপিট, বড় আব্বু বলতে বলি নাই। নদীর বাবাও এই কথাটি ধমক দিয়ে বলে আয়ানকে। আর তখন ভয় পেয়ে কবুল বলে দেয়। অপরদিকে নদীও তখন কবুল বলে দেয়। বিয়ের কাজ শেষ হয়ে গেছে ততক্ষণে ড্রয়িং রুমে এসে পৌঁছায় নদীর আম্মু আর তার খালামণি, খালাতো ভাই সহ সবাই। তারা এতক্ষণ কোনো কিছুই টের পায় নাই। বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে তখনই তারা ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। কাজী সাহেবকে দেখিয়ে জয় বলতে থাকে, কি ব্যাপার, এই বাসায় কাজী কেন এসেছে? এই কথা শুনে নদী বলতে থাকে, কাজী সাহেব নিশ্চয়ই হাডুডু খেলতে আসে না? কাজী সাহেব তো নিশ্চয়ই এই বাসায় বিয়ে পড়ানোর জন্যই এসেছে, তাই এটা নতুন করে জিজ্ঞাসা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। নদীর এই কথা শুনে জয়ের আম্মু, জয় আর নদীর আম্মু সহ নদীর ভাই বোনেরা সবাই প্রচণ্ড রকম অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারেনি রুমের ভিতরে তারা গল্প করতে করতে এত কিছু হয়ে যাবে। তারা তো ভেবেছিল হয়তো বা আজ রাতে কিছু হবে না, হতে পারে। নদীর আম্মু, নদীর ছোট বোন, ছোট ভাই সবাই হা করে নদীর দিকে তাকিয়ে থাকে। তখনই নদী তাদের সবাইকে বলতে থাকে, এভাবে হা করে তাকিয়ে থাকার কিছুই নেই। ওই যে টেবিলের উপর মিষ্টি রাখা আছে, সবাই ইচ্ছে করলে মিষ্টি খেতে পারো। দাঁড়াও, তোমাদেরকে নিয়ে খেতে হবে না, আমি তোমাদের সবাইকে গুছিয়ে দিচ্ছি। সবাই এখানে বসো। সবাইকে মিষ্টি দেওয়ার জন্য সোফা থেকে উঠে যাচ্ছিল আয়ান। তখনই নদী তার হাতটা ধরে ফেলে আর এক ঝটকায় টান দিয়ে সোফার উপরে বসিয়ে দিয়ে বলতে থাকে, তুমি চুপচাপ এখানে বসে থাকো, এখান থেকে এক পাও নড়বে না। যার খাওয়ার ইচ্ছে আছে সে নিজে নিয়ে খেতে পারবে, আর যার খাওয়ার ইচ্ছে নেই তাকে তোষামত করার কোনো প্রয়োজন নেই। এই বলে আয়ানকে সেখানে বসিয়ে দিল নদী। অপরদিকে তারা সবাই রাগে ফুসফুস করছে, কি বলবে কেউ কোনো কিছু ভেবেই পাচ্ছে না। নদীর আম্মু নদীর সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, এই দিন দেখার জন্য বুঝি বেঁচে আছি? এমন দিন দেখতে হবে এটা তো কোনো দিন কল্পনাও করিনি। নদী কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর তার বাবাকে বলতে থাকে কাজী সাহেবকে ওনার পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে বিদায় করার জন্য। তার আব্বুও ঠিক সেই কাজটাই করল। বড় মেয়ে বলে কথা, তাছাড়া নদী তার বাবার খুব আদরের। নদীর কথা তার বাবা কখনোই ফেলতে পারে না। কাজী সাহেবের দেনা পাওনা বুঝিয়ে দেওয়া হলে কাজী সাহেব বাসা থেকে বের হয়ে চলে গেল। তখনই নদী কাকে যেন একটা ফোন করলো আর তার রুমটা সাজিয়ে দেওয়ার জন্য বলল। কিছুক্ষণের মধ্যেই 4-5টা ছেলে পেলে বাসার ভিতরে ঢুকে বেশ কিছুটা জিনিসপত্র নিয়ে আয়ান ড্রয়িং রুমে বসেছিল। আয়ানের কাছে জিজ্ঞাসা করে নদীর ব্যাপারে। তখন নদীর রুমটা দেখিয়ে দিল। ছেলেগুলো সোজা নদীর রুমে চলে গেল। প্রায় 1 ঘন্টা ধরে সবাই মিলে ওই রুমে কাজ করলো। নিজেদের কাজ করা শেষ হলে তারা বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আয়ানকে নদী রান্না করতে নিষেধ করেছে। আয়ান খাবার রান্না করে নিজের রুমে বসেছিল বললে ভুল হবে। নদী আয়ানকে তার রুমে বন্ধ করে রেখেছিল যাতে আয়ান বাড়ির কোনো কাজ না করে তাই। অপরদিকে রাত 10টা বাজতেই সবাই খাবার টেবিলে আসলো খাবার খাওয়ার জন্য। কিন্তু খাবার টেবিলে এসে যখন দেখতে পেল খাবার টেবিল পুরো ফাঁকা, তখনই সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। নদীর আম্মু আয়ানের নাম ধরে ডাকতে লাগলো আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। নদী সেগুলো শুনতে পেয়ে ডাইনিং রুমে চলে আসে আর তার আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে থাকে, বলেছ আমার হাজবেন্ডকে নিয়ে আর একটাও বাজে কথা বললে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার আম্মু হও। সত্যি আমি বুঝতে পারছি না
আমি কি পেটে আমার মেয়ে ধরেছি নাকি শত্রু? আমার মেয়ে একটা বাইরের ছেলের জন্য আমার সঙ্গে এরকম আচরণ করছে, এটা তো আমি কল্পনাই করতে পারছি না। আম্মুর এমন কথা শুনে নদী বলতে থাকে। এই বাড়িতে আরও এমন অনেক কিছু হতে পারে যদি আয়ানকে অসম্মান করে কথা বলে। তখনই নদীর আম্মু বলতে থাকে। এই বাড়িতে এতদিন কাজের লোকের মতোই ছিল, রান্না বান্না সব কিছুই করতো, তাহলে আজ কেন টেবিলে খাবার নেই? সবাই কি খাবে? এই কথা শুনে নদী সম্পূর্ণ পরিষ্কার জানিয়ে দেয় সবাই যেন নিজেদের খাবারের বন্দোবস্ত করে নেয়, আর তার বাবার এবং আয়নের জন্য খাবারের ব্যবস্থা করে ফেলেছে। বাকি সবাই যেন নিজের চিন্তা করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ফুড পান্ডা থেকে ডেলিভারি বয় এসে নদীদের খাবার দিয়ে গেল। নদী খাবারের প্যাকেটগুলো এনে ড্রয়িং রুমে বসে আয়ন এবং তার বাবাকে নিয়ে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে নদী আয়নকে বলতে লাগলো। এখন তুমি এখান থেকে সোজা আমার রুমে চলে যাবে, আর আজ থেকে তুমি আমার রুমেই থাকবে। না, আমি তো এখানেই ঠিক আছি। এই রুমে আমার সব জিনিসপত্র আছে, আমি এখানেই থাকবো। কি? ছেলেটাকে সোজা বাংলা কথা বোঝানো যায় না, তাই নদী একটু রেগে গিয়ে আয়ানকে বলতে লাগলো। তোমাকে আমি কি বললাম, তুমি আমার কথা শুনতে পাওনি? নাকি চুপচাপ আমার রুমে যাও? কিন্তু নদী এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না, তাই চিৎকার দিয়ে বলতে লাগলো। তোমার কি কানে সমস্যা আছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। সহজ এবং বিশুদ্ধ বাংলা ভাষায় বলেছি আমার রুমে যাওয়ার জন্য, তারপরেও তুমি কিন্তু কিন্তু কেন করছো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। এখন তুমি রুমে যাও, আমি এগুলো গুছিয়ে রেখে তারপরে আসছি। নদী চোখ রাঙিয়ে আয়ানের দিকে তাকালে আয়ান আর কোনো কথা বলার সাহস পেল না। আয়ান আর নদীর দুজনে ড্রয়িং রুমে গিয়ে বসলো, আর তারপর নদী নিজেই এগুলো গুছিয়ে পিছনে রেখে আসলো। তারপর সেখান থেকে সোজা ড্রয়িং রুমে এসে বসে। নদী তখন তার বাবাকে বলতে লাগলো তার চাকরির ব্যাপারে। যদিও তার বাবা চাইছিল না নদীর বাইরে কোনো কোম্পানি থেকে চাকরি করুক, তিনি চাইছিলেন নদী যেন নিজেদের কোম্পানিতে জয়েন করে। কিন্তু নদী এই যুগের মেয়ে, নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে কিছু একটা করতে চায়। বাবার সম্পত্তি যা আছে তা তো পাবে, নিজেরও একটা কিছু করার প্রয়োজন। তাই নদীর সেই ইচ্ছেতে বাধা দেয়নি নদীর বাবা। নিজের মেয়ের ইচ্ছেকে তিনি যথেষ্ট গুরুত্ব এবং সম্মান জানিয়েছেন। নদী তখন তার বাবাকে এটাও জানালো আগামীকাল সকাল থেকে এসে চাকরিতে জয়েন করবে। তার বাবা তাকে শুভকামনা জানালো। অতঃপর নদী এবং আয়ান দুজনেই নদীর বাবাকে সালাম করে নিয়ে নদী আয়ানকে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে আয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। নদী দরজাটা লাগিয়ে দিল। ড্রেসিং টেবিলের উপরে গ্লাসে দুধ রাখা ছিল, সেটাই নদী আয়ানের দিকে বাড়িয়ে দিল আর বলতে লাগলো। এই নাও, এটা খেয়ে নাও। আমি তো দুধ খাই না, দুধ খেলে আমার কেমন যেন বমি বমি লাগে। আজকে রাতে খেতে হবে, এটা খেয়ে নাও, কিছু হবে না, আমি তোমাকে ট্যাবলেট দিচ্ছি। আজকে রাতে খেতে হবে কেন বললাম তো? আমি খেতে পারি না, দুধ খেলে আমার বমি বমি লাগে। আরে তুমি বুঝতে পারছো না, আজ আমাদের বাসর রাত, আজ তোমাকে এটা খেতেই হবে। কিন্তু আয়ান কোনোভাবেই দুধ খাবে না, সে একদম নারাজ দুধ খাওয়ার জন্য। ওদিকে নদীও তার কোথার কোনো নড়াচড়া হতে দিবে না। আজ বাসর রাতে নিয়ম অনুযায়ী আয়ানকে দুধ খেতেই হবে। সেজন্য নদী এক প্রকার জোর করে আয়ানকে দুধ খাওয়াতে গেল এবং জোর করে সেটা খাইয়ে দিল। কিন্তু দুর্ঘটনা ঘটলো পরক্ষণে। কিছুক্ষণের মধ্যে আয়ান ওয়াক ওয়াক করে বমি করতে শুরু করলো। সারা ঘর বমি করে একদম ভাসিয়ে দিল। নদী পড়ে গেল মহা ঝামেলায়। সে কী করবে কিছুই বুঝতে পারছে না। তখনই তাড়াতাড়ি করে বাড়ির দারোয়ানকে ডেকে নিল এবং রুমটা পরিষ্কার করতে বলল। দারোয়ান কোনো রকম রুমটা পরিষ্কার করে দিল। এদিকে আয়ান ততক্ষণে সোফার উপর বসে আছে। তার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে বমি করতে করতে। দারোয়ান চলে যাওয়ার পর নদী আবারও রুমের দরজাটা বন্ধ করে দিল আর আয়ানের পাশে এসে বসলো। তারপর নদী আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। যা হওয়ার তা হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে অজু করে আসো, দুজন মিলে একসঙ্গে নফল নামাজ আদায় করব। আয়ান তখন আর কোনো কথা বলল না, চুপচাপ ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে উজু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। এদিকে নদীও ততক্ষণে উজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। দুজনে একই সঙ্গে নামাজ শেষ করে আয়ান সোফার ওপর গিয়ে আবারও বসে রইল। নদী বিছানার ওপর গিয়ে বসে আর তখনই আয়ানকে ডাক দেয় নিজের কাছে যাওয়ার জন্য। খাটের পাশে গিয়ে দাঁড়ালো আর তারপর বলতে লাগলো। হ্যাঁ আপু বলো, কি বলবে? ওখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি আমার কাছে আসো, আজ আমাদের বাসর রাত, একসাথে ঘুমাবো। না আপু, এসব তুমি কি বলছো? তুমি আমার বড় আপু, আমি কেন তোমার সঙ্গে ঘুমাবো? আমি ফ্লোরে ঘুমিয়ে যেতে পারবো, শুধু একটা বালিশ হলেই চলবে। আর যদি সেটা না দাও তাহলেও কোনো প্রবলেম হবে না, আমার এইভাবে ঘুমানোর অভ্যাস আছে। দেখ হারামজাদা, মেজাজটা খারাপ করিস না, তোকে যেটা বলেছি সেটাই কর, এসে শুয়ে পড়। কিন্তু এদিকে আয়ান কোনোভাবেই বিছানার উপর আসতে চাইছিল না। সে কোনোভাবেই নদীর সঙ্গে একই বিছানায় ঘুমাবে না। অপরদিকে নদীও প্রচণ্ড জেদি মেয়ে।
সে তো যতক্ষণ পর্যন্ত নিজের কথা হাসিল করতে না পারবে কাউকে ছাড়বে না। আয়ান যখন বিছানার উপর আসতে না চাইল, সে এক ধাক্কায় আয়ানকে বিছানার উপর ফেলে দিল আর তারপর তার বুকের উপর উঠে বসলো। এদিকে ততক্ষণে আয়ানের অবস্থা দফারফা, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে বারবার নদীকে অনুরোধ করছিল বুকের উপর থেকে নেমে যাওয়ার জন্য, কিন্তু নদী কোনোভাবেই তার বুকের উপর থেকে নামছিল না। আয়ান তখন নদীর সঙ্গে নিজের শক্তি দেখাতে শুরু করে এবং নদীকে নিজের সর্বশক্তি দিয়ে নিজের উপর থেকে নামানোর চেষ্টা করতে থাকে। ততক্ষণে নদী আয়ানকে বিছানার সঙ্গে শক্ত করে চেপে ধরে আয়ানের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে থাকে। আয়ানের দম বন্ধ হয়ে আসার মতো উপক্রম, কিন্তু নদী বিন্দুমাত্র থেমে যাওয়ার নাম নিচ্ছে না। সে সমান তালে আয়ানকে কিস করেই যাচ্ছে। প্রায় 10 মিনিট পর আয়ানের ঠোঁট দুটো নিজের ঠোঁট থেকে ছেড়ে দেয় নদী, আর আয়ান তখন গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে আর নদীকে বলতে থাকে, আরে আপু, এটা তুমি কি করছিলে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরেকটু হলে তো আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যেতাম। ধুর পাগলা, কোনটা ভালোবাসার কোনটা অত্যাচার সেটাও বুঝিস না। আমি তো ভালোবাসি তোকে, ভালোবাসা দিচ্ছিলাম, তাহলে তুই মরে যাবি কেন? আমার লাগবে না তোমার ভালোবাসা, আমি এমনিতেই ভালো আছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। এভাবে আর কিছুক্ষণ যদি তুমি আমার ঠোঁটে চুমু খেতে, তাহলে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে সত্যি সত্যি মরে যেতাম। এই বলে আয়ান নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে নদীকে নিজের শরীরের উপর থেকে সরিয়ে দেয় আর নিজেও নদীর বাহুবন্ধন থেকে নিজেকে খুলে ফেলে। বিছানা থেকে এক লাফে উঠে দাঁড়ায় আর ঠিক ওই মুহূর্তেই নদী আবারও আয়ানের হাতটা পিছন থেকে ধরে ফেলে আর এক টানে নিজের বুকের উপর নিয়ে নেয়। নদী বালিশের নিচ থেকে হাত দিয়ে নিজের মোবাইলটা নিল আর তারপরে মোবাইলে একটা ভিডিও নাম লিখে সার্চ করলো। তারপর এই ফোনটা আয়ানের থেকে ফিরে তাকালো। অতঃপর সে আয়ানকে বলতে লাগলো, এই যে দেখ, এখানে জামাই বউকে। বলতে গিয়ে একবার মোবাইলের দিকে তাকালো আয়ান আর তারপরেই নদীকে বলতে লাগলো, আরে আপু, তুমি পাগল হয়ে গেছো নাকি? কী সব আলতু ফালতু কথা বলছো? এগুলো কি? ওরা তো নোংরা কাজ করছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। ওরা জামাই বউ, ওরা এইসব কিছু করতেই পারে। এগুলো নোংরা কাজ তোকে কে বলেছে? আমি জানি না, কিন্তু আমি এসব করতে পারবো না। প্লিজ আমাকে মাফ করো। তুই কি ভেবেছিস তুই আমাকে বলবি আর আমি ছেড়ে দেব? বিয়ে যখন তোকে করেছি, বাসর আমি তোর সাথেই করব। নদী তখনই মোবাইলটা রেখে দিয়ে রুমের লাইটটা অফ করে দিল আর এদিকে অন্ধকারে ভীষণ ভয় পায় আয়ান। তখনই সে নদীকে বলতে থাকে লাইট অন করার জন্য, কিন্তু নদী কোনোভাবেই লাইট অন করবে না। সে আয়ানকে নিজের বুকের কাছে টেনে নিল আর তারপর বলতে লাগলো যেন আয়ান ভয় না পায়। আর এদিকে আয়ান ভয় পেয়ে নদীকে জড়িয়ে ধরেছিল। নদীও সেই সুযোগটাই কাজে লাগালো এবং সে ততক্ষণে আয়ানের সঙ্গে বাসরটা সেরে নিল। এদিকে আয়ান তো সবশেষে কান্না করতে শুরু করে দিয়েছে। আরে আপু, তুমি আমার সঙ্গে এটা কি করলে? তুমি তো এই ভিডিওটা দেখার লোকগুলোর মতোই আমার সঙ্গে নোংরা কাজ করলে। আমি সব বড় আব্বুকে বলে দেব তুমি এই জন্য আমাকে বিয়ে করেছো, তাই না? এই হারামজাদা, চুপচাপ চুপ। বড় আব্বুকে কি বলবা? আমি তোমার বিয়ে করা বউ। এগুলো তোমার নিজের থেকে আমার সঙ্গে করা উচিত ছিল। তুমি করতে চাইছিলে না, লজ্জা পাচ্ছিলে, তাই আমি নিজের থেকে করলাম। এখানে বড় আব্বুর কি বলার আছে? এই বলে নদী আবারও আয়ানকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে ঘুমাতে চাইল, কিন্তু নদীর গরম নিঃশ্বাস আয়ানের মুখের উপর পড়ছিল, তাই আয়ান কোনোভাবেই ঘুমাতে পারছিল না। নদী থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। অপরদিকে সাহস করে নদীকে কোনো কিছু বলারও সাহস পাচ্ছিল না। এমনিতেই নদী যে পরিমাণ রেগে আছে, এখন যদি আবার কোনো কিছু বলে তাহলে হয়তো এর পরিণাম খুব খারাপ হতে পারে। তাই আয়ান অস্বস্তি হওয়া সত্ত্বেও নদীর বুকেই শুয়ে রইল। তবে সারা রাত কেটে গেল, আয়ানের চোখে একটা ফোঁটা ঘুম আসলো না। অন্যদিকে নদী বেঘোর ঘুমাচ্ছে, তার কোনো কোনো খেয়াল নেই, সে ঘুমিয়ে অচেতন। ফজরের আজান দেয়, আয়ান বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল আর তারপর ফজরের নামাজ পড়ে কিচেনে চলে গেল সবার জন্য নাস্তা বানাতে। গতকাল রাতে কে কী খেয়েছে কে কী খায়নি তার সম্পর্কে কোনো কিছুই জানে না আয়ান। আর এদিকে সে নদী এবং নদীর বাবার সঙ্গে খেয়ে নিয়েছিল। বাড়ির সবাই তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। তাই আয়ান মনে মনে ভাবলো সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই যদি খাবার টেবিলে খাবার রেডি দেখে তাহলে আর পরে কোনো রাগ থাকবে না। তাই সে এমনটাই করলো। সবার জন্য নাস্তা বানিয়ে নদীকে ঘুম থেকে ডেকে তুলতে আসলো। নদী তখনও গভীর ঘুমে মগ্ন। আয়ানের ডাকে ঘুম ভাঙলো, চোখ মেলে তাকিয়ে দেখে আয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। নদী বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপরে সে আয়ানের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি এত সকালে ঘুম থেকে উঠে গেছো কেন? আরে আমি তো সেই কোন সকালেই ঘুম থেকে উঠে গেছি, তারপর সবার জন্য নাস্তা বানিয়েছি। খাবার টেবিলে আসো, সবাই একসঙ্গে নাস্তা খাবে। নদী প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর আয়ানকে একটা ধমক দেয়, কিন্তু সেই ধমকের তোয়াক্কা করে না আয়ান। তিশার ভাই এবং তার আম্মুকে ঘুম থেকে ডেকে তুলতে গেল।
নদীর আম্মু সকালবেলা আয়ান নাস্তা বানিয়েছে এই কথা শুনে অনেক বেশি খুশি হয় আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসে। এদিকে নদীও ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসে। নদী নাস্তা টেবিলে এসে দেখতে পেল অলরেডি সবাই খাবার খেতে বসে গেছে। তখনই নদী সবাইকে উদ্দেশ্য করে বলে দুপুরে খাবারটা যেন বাড়ি কেউ রান্না করে। আয়ান আজকের পর থেকে বাড়ির কোনো কাজ করবে না। এই কথা শুনে নদীর মা একটু আপত্তি জানালেও নদী কারোর কথার কোনো পরোয়া করে না। অপরদিকে নাস্তার টেবিলে বসিয়ে নদী তার বাবাকে পরিষ্কার জানিয়ে দিল সে আয়ানকে নিয়ে আর এই বাড়িতে থাকবে না, আয়ানকে নিয়ে অন্য কোথাও ভাড়া বাড়িতে গিয়ে উঠবে। যেহেতু তার চাকরিটা হয়ে গেছে এখন তো আর তাদেরকে কোনো আর্থিক ঝামেলায় পড়তে হবে না, তাই নদী আজকে ভাড়া বাসা দেখবে এবং সেখানে গিয়ে উঠবে। নদীর বাবাও তার সিদ্ধান্তকে সম্মান জানালো, কারণ তিনিও চায় না আয়ান এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকুক। কারণ যদি এই বাড়িতে থাকে তাহলে তাকে বরাবরের মতোই অবহেলা অনাদর সহ্য করতে হবে। কারণ তিনিও চান না আয়ান এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকুক। কারণ যদি এই বাড়িতে থাকে তাহলে তাকে বরাবরের মতোই অবহেলা অনাদর সহ্য করতে হবে, অত্যাচার সহ্য করতে হবে। তবে তিনি তো মন থেকে চান আয়ান ভালো থাকুক এবং খুব বেশি ভালো থাকুক। সেজন্যই তিনি নদীর সিদ্ধান্তে কোনো কথা বলেননি। এদিকে নদী নাস্তা শেষ হতেই আয়ানকে বলল আয়ানের প্রয়োজনীয় সব জিনিসপত্র আয়ানের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে। তারা আজ অথবা কালকের মধ্যেই ভাড়া বাসায় উঠে যাবে। এই বলে নদী রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে তখনই নদীর আম্মা আয়ানকে বলছিল দুপুরের খাবার রান্না করার জন্য, কিন্তু তখনই এতে বাধা দেন নদীর বাবা আর নদীর আম্মুকে বলতে থাকেন, দেখো এতদিন আমি কোনো কথা বলিনি, তবে এখন আর চুপ থাকবো না। আর এখন আমার মেয়ের জামাইকে নিয়ে তোমার কোনো কাজ করতে পারবে না। ওরে বাবা রে বাবা, মেয়ে জামাইয়ের জন্য দেখছি দরদ উতলে পড়ছে। এত দরদ তাহলে এতদিন কোথায় ছিল? এখনও যেহেতু এ বাড়িতে আছে তাহলে এখনও আমাদের কাজ করে, তবেই এ বাড়িতে ভাত খেতে হবে। তখনই নদীর বাবা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিশার গালে একটা ঠাস করে চড় বসিয়ে দেন। তারপরে তিনি তিশাকে মনে করিয়ে দেন একটু আগে নদী কী বলে গেছে, তারা তো আর এই বাড়িতে থাকবে না। নদী আয়ানকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকবে। তাহলে এতে এত সমস্যা কেন হচ্ছে? তিশা তখন আর কোনো কথা বলার সাহস পেল না। সে খুব ভালোভাবেই বুঝতে পারলো তার বাবা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। এখানে কথা বললে বিপদ হতে পারে, তাই মুখ বন্ধ রাখাই শ্রেয়। তিশা সেখান থেকে সোজা চলে গেল। আর এদিকে তখনই আয়ান আবারও নদীর বাবাকে বলতে থাকে, বড় আব্বু, তুমি ছোট আপুকে মারলে কেন? আমি তো এখানে বসেই আছি, আমার তো আর কোনো কাজ নেই। আমি তো রান্নাটা করে নিলেই পারতাম, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আয়ানের এই কথা শুনে নদীর বাবা আয়ানকে একটা ধমক দেন আর চুপচাপ রুমে গিয়ে নিজের জিনিসপত্র গুছাতে বলেন। আয়ান তখন আর নদীর বাবার মুখের ওপর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। রুমে গিয়ে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। এদিকে নদীর আজ অফিসে প্রথম দিন, প্রথমবার সে ডিউটি করতে এসেছে। চাকরির অভিজ্ঞতা যেহেতু নেই, তাই প্রথম দিনটা একটু অন্যরকম ভয় ভয়ে কাটছিল। অফিসে আসতেই এমডি স্যার নদীকে নিজের কেবিনে ডেকে নিলেন আর তারপর বলতে লাগলেন, হ্যাঁ স্যার, সেটা আমি অবশ্যই করব, কারণ আপনি তো জানেন আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছি। আমি খুব ভালো করে জানি কোন কাজের সহযোগিতা কার কাছ থেকে নিতে হবে, তাই এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। শিওর স্যার, ইনশাল্লাহ। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাল্লাহ সবটা সামলে নিতে পারবো। এই বলে নদী এমডি স্যারের কাছ থেকে দোয়া নিয়ে নতুন চাকরি জীবন শুরু করলো। নদীর অফিসে ডিউটি টাইম ছিল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তবে যেহেতু আজ নদীর চাকরিতে প্রথম দিন ছিল, তাই দুপুরের মধ্যে এমডি স্যার নদীকে ছুটি দিয়ে দিলেন। নদীও খুশি মনে অফিস থেকে বেরিয়ে পড়লো আর তারপরেই চলে গেল দুজনের জন্য বাসা খুঁজতে। তাকে বেশি সময় পোহাতে হলো না। 2-3টা বাসা দেখার পরেই একটা বাসা তার ভীষণ পছন্দ হয়ে গেল। 3টা বেডরুম, একটা বিশাল ডাইনিং, একটা কিচেন, প্রত্যেক বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আর একটা কমন বাথরুম। প্রত্যেক বেডরুমের পাশেই রয়েছে ব্যালকনি। সব মিলিয়ে বাসাটা নদীর ভীষণ পছন্দ হয়েছে। তাই নদী বাড়িওয়ালার সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করে তারপর বাসায় আসে। তখন আনুমানিক বিকেল 3টা, 3:30টার মতো বাজে। নদীর বাবা তখন অফিসে। নদী বাসে এসে দেখে আয়ান সব কিছু গুছিয়ে রেখেছে।
সব কিছু গোছানো দেখে নদী আর এক মুহূর্তও দেরি করলো না। আয়ানকে বলতে লাগলো বের হয়ে যাবে। কথা অনুযায়ী আয়ান আর নদী দুজনে একসঙ্গে বাসা থেকে বের হতে শুরু করলো। তখনই সামনে বাধা হয়ে দাঁড়ালো নদীর আম্মু। নদীর আম্মা আয়ান আর নদীর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার? বলা নেই ক নেই, হঠাৎ করে কোথায় বের হয়ে যাচ্ছ তুমি? কোথায় আবার যাব? আমি তো সকালবেলাতেই বাড়ির সবাইকে বলে গিয়েছিলাম অফিস শেষ করে এসে আমি ভাড়া বাসা খুঁজবো আর তারপর আয়ানকে নিয়ে সেই বাসায় উঠে যাব। এটা তো আর এখানে নতুন করে কিছু বলার নেই। দেখো, আমাদের এত বিশাল বড় বাড়ি, সেটা ছেড়ে তুমি কেন ভাড়া বাড়িতে থাকবে? নদীর আম্মু আয়ান আর নদীর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। এই কথা শুনে নদী তার আম্মুকে বলে যে এই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো করেই জানে নদী আয়ানকে নিয়ে কেন এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, তাই এইসব ফালতু প্রশ্ন করে সময় যেন নষ্ট না করে। এই বলে নদী আয়ানকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় গাড়ি চলছে, আয়ান চুপচাপ বসে আছে। নদী তার পাপাকে ফোন দিল আর সব কিছু জানিয়ে দিল। তার বাবাও তাকে দোয়া এবং কিছুদিনের মধ্যেই তার বাসায় বেড়াতে যাবে বলে কথা দিল। প্রায় আধা ঘন্টার রাস্তা, আধা ঘন্টা পর গাড়িতে এসে বিশাল বড় একটা বাড়ির সামনে দাঁড়ালো। মোটামুটি 10-12 তলা বিল্ডিং তো হবেই। আয়ন উপরের দিকে একবার চোখ বুলিয়ে নিল আর তারপরে নদীকে বলতে লাগলো, এত উঁচু বিল্ডিং, এখানে তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমার পা ভেঙে যাবে। নদী কিছুক্ষণ সশব্দে হাসে আর তারপর আয়নকে বলতে থাকে এই বাসায় চলাচলের জন্য সিঁড়ির প্রয়োজন নেই, এই বাসায় চলাচলের জন্য সিঁড়ির প্রয়োজন নেই, লিফট আছে, এত উঁচুতে কেউ সিঁড়িতে চলাচল করে না। এই বলে নদী আয়নকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো। কিন্তু তারা যেহেতু নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে তাই বাসার ভিতরে ফার্নিচার সেরকম কোনো কিছুই ছিল না। নদী আয়নকে নিয়ে চলে গেল ফার্নিচারের দোকানে। সেখান থেকে ফার্নিচার এবং নিজেদের প্রয়োজনীয় সব কিছু কিনে তবেই বাসায় ফিরল। বাসায় এসে নদী আয়নকে বলতে লাগলো বিশ্রাম নেওয়ার জন্য, আর নদী চলে গেল রান্না করতে। কিন্তু আয়ন তো বসে থাকার মতো ছেলে নয়, সে বসে থাকতে পারে না, সে কাজ করে অভ্যস্ত, সারাদিন তার শুধু কাজই করতে হবে। তাই সে নদীর কথা না শুনেই রান্নাঘরে চলে গেল আর নদীকে কাজে সহযোগিতা করে দিতে শুরু করলো। নদী বারবার নিষেধ করছিল কিন্তু আয়ান নদীর কোনো কথাই শুনল না। সে নদীকে সবজি কেটে দিল, মাছ কেটে দিল এবং সব কিছু রেডি করে দিল। নদী তো নিজের হাতে এই প্রথমবার নিজের হাজব্যান্ডের জন্য কিছু রান্না করছে। তার মনে যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। খুব মনোযোগ দিয়ে রান্না করে এবং রান্নাও খুব ভালো হয়। তারপর দুজনে মিলে একসঙ্গে খাবার খেয়ে নেয়। সব কিছু গুছিয়ে ঘুমাতে যেতে যেতে রাত 12টার মতো বেজে গেল। কিন্তু আয়ান এখনও বিছানায় আসেনি, সোফায় শুয়ে আছে চুপচাপ। নদী বারবার তাকে ডাকছে কিন্তু সে কোনোভাবেই নদীর কাছে যেতে চাইছে না। এ কি হলো, তুমি আমার কাছে আসছো না কেন? না, আমি তোমার কাছে যাব না। তোমার কাছে গেলেই তুমি আমার ওইটা ধরে অত্যাচার শুরু করে দিবে। তোমাকে আমার খুব ভালো করেই চেনা আছে, আমি কোনোভাবেই তোমার কাছে যাব না। আর যদি আমি নিজেই সেখানে চলে আসি তাহলে কি হবে? না, তুমি কেন এখানে আসবে? সোফায় দুজনের ঘুমানোর মতো জায়গা নেই। আমি এখানে ঘুমাবো আর তুমি বিছানায় ঘুমিয়ে যাও। তুমি একদম আমার কাছে আসবে না। এই বলে আয়ান কম্বল মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়ে। কিন্তু নদী হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়, সেও আয়ানের সঙ্গে ঘুমাবে। তাই বিছানা থেকে নেমে গিয়ে সোফায় চলে গেল। এক টানে আয়ানের শরীর থেকে কম্বলটা ফেলে দিল। আয়ান লাফ দিয়ে উঠে বসতে চাইছিল কিন্তু ততক্ষণে নদী লাফ দিয়ে আয়ানের বুকের উপরে শুয়ে পড়ে। আর ঠিক তখনই নদীর দুই ঠোঁটের ভিতর আয়ানের ঠোঁট দুটো চলে গেল। এভাবেই আয়ান নদী থেকে তার নিজের ঠোঁট দুটো ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে নদী কামড়ে ধরেছে আয়ানের ঠোঁট দুটো। অনেক চেষ্টার পরেও আয়ান কোনোভাবেই সফল হতে পারল না। কিন্তু নদী নিজের মনস্কামনা ঠিকই পূর্ণ করে নিল। সে আয়ানের সারা শরীরে ভালোবাসা উষ্ণতায় উষ্ণিত করে দিতে লাগলো। আয়ানও তো একজন পুরুষ মানুষ। প্রথম দিন না হয় সে বুঝতে পারেনি। আজকে যখন আবার নদী নিজে থেকে আয়ানের কাছে নিজেকে সঁপে দিল তখন আর আয়ান নিজেকে ধরে না রেখে নদীর সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর দুজনেই মিলে ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে গেল। এভাবেই তৈরি হলো তাদের একটি দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রোমান্টিক গল্পের জন্য অপেক্ষা করুন। সবার শুভ কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।